চটকুকি এসো আমার সাথে, কিছু মুখে দেবে, এসো। আমি কিছু খাবো না মা, আমি এখান থেকে নড়বো না। আপনার ছোট মেয়েকে এখান থেকে নিয়ে যান, আমি ঠিক আছি, এখানে কারোর থাকার প্রয়োজন নেই। না, ঠিক নেই আপনি। কতটা কিরকম দগদগে হয়ে আছে দেখেছেন? চোখ বুঝুন। মা তুমি যাও, আমি হেসে লেগে ওনার জন্য খাবার নিয়ে আসবো। ক্ষণ জানি না চটকু কি এরকম দাপট দেখিয়ে ঠিক করছে না বল, আমি বা কি বলি? যা কপালে নেকা আছে হোক। এ কি ভুজঙ্গ, তুমি কি করছো? কি এ বাবা, এমন করে কেউ পেন নাম করে নাকি? ওটা পেন নাম করবো না মা, আমি যে সাক্ষাৎ দেবীর দর্শন পেয়েছি, একটিবার পেন নাম করবো নি? আপনি সত্যিই মা করুণাময়ী, আপনি ক্ষমা না করলে আমি এতক্ষণে গারদের পেছনে থাকতাম। আমি যাই মা। ও মা, যাই কি গো? যাই কেউ বলে? বলো আসি। তুমি আমাদের যা উপকার করলে, আমি সারা জীবনেও এই উপকারের কথা বলবো না। আচ্ছা বাবা, তুমি এখন যাবে কোথায়? তোমার দলও তো আর নেই। থাকলেও আর যেতুম নে মা, যে হাত দিয়ে একবার আপনার মতো দেবীকে পুজো করেছি, সে হাত দিয়ে আর পরের ধন লুটপাট করবো নি মা। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আর আমার জন্য কারোর চোখের জল পড়বে না। আমি প্রতিজ্ঞা করলাম। বাবা তুমি একখানা কাজ করো, তুমি বরং আজকের দিনটুকু আমাদের বাড়িতেই থেকে যাও। আমি নায়েব মশাইকে কইছি তোমার টাকার ব্যবস্থা করতে। আগে না মা, আমি বরং মা বলে ডাকছো আর মায়ের কথা অমান্য করছো। নায়েব মশাই, ও বাতাসি দিদি, তুমি যাও তো, শিগগির গিয়ে নায়েব মশাইকে ডেকে পাঠাও, তাড়াতাড়ি যাও। আমি থাকবো? আমার মতো দস্যুকে কি কেউ ঘরে থাকতে দেয়? এতে আপনারই বিপদ বাড়বে মা। শোনো বাবা, এই রাসমণি দাসী কখনো বিপদকে ভয় করেনি। রানীমা, আপনি ডেকেছিলেন? এ কি, নায়েব মশাই কোথায়? আগে ইদানিং তো সবার থাকার ব্যবস্থা আমি করি, তাই। ও, ভুজঙ্গ টাকা খাওয়ার ব্যবস্থা করো, ওর যেন টাকা খাওয়ায় কোনো অসুবিধে না হয়। আর ভুজঙ্গ, আমি তোমাকে পরে ডেকে পাঠাচ্ছি। আসুন। নায়েব মশাই, হিসাবপত্রে এত গরমিল কেন? দেখুন, আমার খুব ভালো করে মনে আছে 50 বস্তা নীল আর 70 বস্তা শরাব মাদ্রাজে পাঠানো হয়েছিল, কিন্তু এখানে 10 বস্তা করে বেশি লেখা হয়েছে। এসবের কারণ কি নায়েব মশাই? আপনাকে আমি আর কি বলবো ছোট কর্তা, হিসেবে যে গরমিল আছে আমিও দেখেছি, কিন্তু কিছু বলিনি, কারণ এগুলো তো এখন আর আমার হাতে নেই। নেই?
নেই মানে কি ম্যানাই মশাই? আগে বেশ কিছুদিন ধরে অভয়বাবুর গোমস্তার এই হিসেবপত্রের দায়িত্ব নিয়েছেন। কই, আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। আর এত বড় একটা সিদ্ধান্ত আমাকে না জানিয়ে নেওয়া হলো। আর নায়েব মশাই, আপনাকে যে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, আপনি নিজে তো আমাকে সে কথা জানাননি। ছোট কর্তা, আপনাকে জানানোর কথা আমার মনেই হয়নি, কারণ আমার ধারণা ছিল আপনি জানেন। আর এরকম একটা সিদ্ধান্ত আপনাকে না জানিয়েই যে নেওয়া যেতে পারে সেটা আমি ভাবতেই পারিনি। আর গোকুলচন্দ্র অভয়বাবুর খাস লোক, আর অভয়বাবু আপনার ছোট ভাই, তাই আপনি নিজে নিজে 2 2 4 অঙ্কটা মিলিয়ে নিলেন। দেখুন নায়েব মশাই, আপনি খুব ভালো করে জানেন এই ব্যবসাটা আমার বাবা মশাই আর আমি বহু কষ্ট করে এই জায়গায় দাঁড় করিয়েছি। তাই ব্যবসা নিয়ে কোনো নয় ছয় আমি সহ্য করব না, তা সে যেই হোক না কেন। গোকুল, গোকুল, শুনছেন? আপনার সাথে একটু কথা আছে, আপনার একটু কথা বলার সময় হবে? না রানী, এখন সময় হবে না। হিসাবপত্রে অনেক গরমিল দেখা দিয়েছে, আর ওই গোমস্তাকে তার কৈফিয়ত দিতে হবে। এই কে আছিস? গোকুলকে খবর দে। ছোট কর্তা, আপনি আমাকে স্মরণ করেছেন? গোকুল, তুমি জবে থেকে এখানে যোগ দিয়েছো, সেদিন থেকে সব হিসাবপত্রের খাতা আমাকে দেখাবে। কি হলো? দাঁড়িয়ে রইলে কেন? আগে দেখো গোকুল, তোমাকে ব্যবসাপত্রের হিসাব দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল, তাই বলছি হিসাবপত্রে এত গরমিল কেন? গরমিল? ঠিক আছে কর্তা, ঠিক আছে, আমাকে আর একটু সময় দিন, আমি সমস্ত কিছু দেখে শুনে। বেশ, আজকের দিনের মধ্যে সব হিসাবপত্র মিলিয়ে তুমি আমাকে দেখাবে। নায়েব মশাই, আপনি এদিকটা দেখবেন। আগে ছোট কর্তা। গোকুল, চলো, হিসেবগুলো নিয়ে বসতে হবে। এই গোমস্তা মশাইকে টাউরপুর নিয়েছে, আপনি বরং একবার টাউরপুর সাথে কথা বলুন। রানী, অভয়ের সঙ্গে কি কথা বলবো বলো তো? ওই গোমস্তা যদি হিসাবে গরমিল করে তাহলে অভয় কি করতে পারে? আর তাছাড়া অভয় তো ব্যবসার সুবিধার জন্য তাকে নিয়োগ করেছিল, তার কাজের দায়ভার তো আর অভয়কে দেওয়া যায় না। যাকে, তুমি কি বলতে এসেছিলে বলো। আমি বলছিলাম কি, ভুজঙ্গকে নেটেল হিসেবে রাখা যায়নি? সে তো ভালো নাটি খেলতে পারে, এমনকি প্রয়োজনে সে বন্দুকও চালাতে পারবে, অস্ত্র চালাতে জানে। ভুজঙ্গকে লেটেল হিসাবে রাখবো? হ্যাঁ, তাতে দোষ কি? নোকটা তো কাজের। দেখো রানী, আমি মানছি সে জলদস্যুদের দলে থাকা সত্ত্বেও তুমি তাকে শাস্তি দাওনি। আমি এটাও মানছি যে সে বুদ্ধি করে মথুরকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এসেছে, কিন্তু তাই বলে তাকে এতটা বিশ্বাস করা কি ঠিক হচ্ছে? এতটা বদল কি সম্ভব? দস্যু রত্নাকর যদি একদিন ঋষি বাল্মীকি হয়ে উঠতে পারেন, তাহলে আজকের এই দস্যু একদিন ভালো নেটেল হয়ে কেন উঠতে পারবে না আপনি বলুন? তাকে তো একখানা সুযোগ দিতে হবে। সে যে নিজে নিজেকে পাল্টাবে, তারও তো একটা সুযোগের প্রয়োজন। আচ্ছা, সে যে এই দস্যুগিরি করতো তা কি তার নিজের ইচ্ছে করতো? তাতে তো তার কোনো হাত নেই। তোমার সঙ্গে কথায় কেউ পেরে উঠবে না রানী।
আর সেই জন্যই তো তোমার এত গুণমুগ্ধ আমি। বেশ, তুমি যখন আদেশ করছো তখন তোমার জন্য ভুজঙ্গকে খাস লেটেল নিয়োগ করলাম। থাক, আপনার যখন ইচ্ছে নেই তাহলে ওকে চলে যেতে বলুন। আমার সাথে এমন করে রসিকতা করবেন না। রসিকতা নয় রানী, আমি অনেক ভেবে দেখলাম তোমার কথায় যুক্তি আছে। দেখো, সর্দারের তো বয়স হয়েছে, সে তো চতুর্দিকে নজর দিতে পারে না, তাই ভুজঙ্গ যদি সর্দারের সঙ্গে থাকে তাহলে ভালোই হবে। কে আছিস? বংশী, নেদা, আগে কর্তা। বলছি ভুজঙ্গ কোথায়, একটিবার তাকে ডাকো। ভুজঙ্গ, তুমি তোমার রানীমাকে বিপদ আপদ থেকে রক্ষা করতে পারবে? দেখো ভুজঙ্গ, তোমার রানীমা যখন গঙ্গা স্নানে যাবেন বা অন্য কোথাও যাবেন, তখন রানীমাকে রক্ষা করার দায়িত্ব তোমার। আজ থেকে তোমার রানীমায়ের খাস লেটেল হিসাবে তোমাকে নিয়োগ করলাম। নিজের প্রাণ থাকতে রানীমার কোনো ক্ষতি হতে দেবনি কর্তা। ভগবানের দিব্যি, রানীমা যে ভরসা আমার উপর করেছেন তার মান আমি রাখবো, দেখে নেবেন। কিছু পাবার আশায় মথুরবাবুকে আমি উদ্ধার করিনি কর্তা, নিজের বিবেক দংশন থেকেই করেছি। আজও বলছি, মায়ের জন্য আমার জান কবুল। মায়ের বিশ্বাস আমি কোনোদিনও ভাঙব না। আপনি দেখে নেবেন কর্তা, মা আপনিও দেখে নেবেন। আমি জানি বাবা, মা সন্তানের কথা না বুঝলে আর কে বুঝবে বলো? তুমি যে আমার কথার খেলাপ করবে না তা আমি খুব ভালো করে জানি। আমি নিশ্চিত, শুধু রঘুবীরের কাছে প্রার্থনা করি তোমার পুরনো জীবনের সব ছায়া যেন মুছে যায়। অভয়, শুনেছিস ছোট বউ কোন এক জলদস্যুকে ধরে এনে খাস লেটেল বানিয়েছে? মানে এরকম কাণ্ডি কেউ করে? কিছু মনে করিস বাড়ির মধ্যে চোর ডাকাত ঝকাচ্ছে, এত খাল কেটে কুমিরা না? এসব কখন হলো? আমি তো কিছুই জানতে পারলাম না। জানাতে চাইলে তো জানবি। সে কি কোনো কালে কাউকে জানিয়ে কিছু করেছে? নিজে যা ইচ্ছে তাই করে গেছে। না কিছু মনে করিস না, এত কিছু হয়ে গেল তবু মেয়ে মানুষের স্বভাব পাল্টালো না। শোন, তুই চন্দ্রের কাছে যা, গিয়ে শোন কি হয়েছে। এসব তো ভালো নয়, বাড়ির ঝি চাকররা পর্যন্ত শোনাইস তো ভয় পেয়ে আছে। তো ওই মেয়ে মানুষের হেলদোল নেই। কর্তা, কি ব্যাপার? তুমি এখানে? এসো এসো, ভিতরে এসো। তুমি গোমস্তা না? কর্তা, বড় বিপদে পড়েছি। বড় কর্তা আজ নিজে হাতে হিসেবের কাঁথা পরীক্ষা করেছেন, ভীষণ রেগে গেছেন কর্তা। বলেছেন এত গরমিল কেন, আরো বলেছেন আজ সন্ধ্যের মধ্যে সব ঠিকঠাক করে দেখাতে হবে। কি যে করি আজকে কর্তা। কর্তা, এত গোলমেলে হিসেবে এত কম সময়ের মধ্যে কি করে ঠিক করবো বলুন তো? ঠিক আছে, তুমি এখন যাও, আমি ভেবে দেখছি কি করা যায়। এই অভয়, এই গোমস্তা কি তোর কথাতে এসব কাণ্ডি করেছে নাকি? কি 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 যে বলো না মা, গোমস্তা আমার হয়ে কাজ করতে যাবে কেন? হ্যাঁ, ও আমার খাস লোক, তাই বলে আমি ওকে হিসাবে গোলমেল করতে বলবো? যেখানে বউঠান প্রথম থেকে আমাকে সন্দেহ করে। ছোট মুখে একখানা বড় কথা কইছি,
আপনি দয়া করে এরপরে যাই করবেন না কেন মাধবের কথা কানে একটু মাথায় রাখবেন। তার কাছে যেন আপনার মান সম্মানখানা বজায় থাকে। মনে রাখবেন মাধব কিন্তু ছোট নেই, বড় হয়েছে, ঠিক ভুল সব বুঝতে শিখেছে। দোহাই আপনার, আমার কথা কানে একটু মাথায় রাখবেন। কি বললি তুই? হতচ্ছাড়ি মেয়ে মানুষ কোথাকার! আমার সম্মুখে দাঁড়িয়ে তুই আমার বেটাকে এই সমস্ত কথা কইছিস? সাহস কি করে হয় তোর? মনে করিস তোর সাপের পাঁচ পা দেখেছো না? ছোট বউ মাথায় তুলছে বলে দূর করে দেবো সংসার থেকে তোমায়। এই আবার তোর বউকে আর মাথায় তুলিস রে, ওকে নাগাম দে, নাহলে এরপর আর কিচ্ছু করতে পার। কোথায় গেল, কোথায় গেল আমার ছড়িখানা, কোথায় গেল? হ্যাঁ, এই যে এনে শয়তানি মেয়ে মানুষটাকে মেরে শেষ করে দে, দেখে আমার পরাণ চুরক। অসভ্য মেয়ে মানুষের খানা। কি যে করো না মা, শুধু শুধু বউকে মারবো কেন? আমাদেরও তো বয়স বাড়ছে, এসব কি এখন মানায়? আর সরজু তো ঠিকই বলেছে, নিজের বেটা যদি সম্মান না করে তার থেকে বড় দুঃখ আর কি হতে পারে বলো তোমা? সরজু, সরজু তুমি নিশ্চিন্তে থাকো, এবার থেকে আমি এমন কিচ্ছু করব না যাতে নিজের ব্যাটার কাছে নিজের মান যায়। আমি ভেবে দেখলাম এবার থেকে আমি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলব, তুমি দেখো। এতদিনে ঠাকুর আমার দিকে মুখ তুলে চেয়েছে। আপনি আপনি সত্যি সত্যি নিজের ভুল কেন বুঝতে পেরেছেন? মা কোথায় যাচ্ছ? দাঁড়াও মা। তোর মাথা খানা কি গেল নাকি রে অভয়? কিছু মনে করিস না? কি হলো তোর? আমার মাথা যায়নি মা, আরো পোক্ত হয়েছে। মাধব আর সরজুর সামনে আমি ভালো সেজেই থাকবো, নইলে ঘরে ঝামেলা হলে বাইরে জানাজানি হবে। আর মাধবটা তো আমার ধারার হয়নি, সামনে ভালো আর পিছনে আসল রূপ। ওজো কান্ডি, এই না হলে আমার বেটা। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। কিছু মনে করিস নি, এই জন্যই তো তোর বাপকে তোর ছোটবেলা থেকে আমি কইতুম অভয় হচ্ছে আমার বেটা, তোমার মতো দাদার ধামা ধরা নয়। দেখেছিস, বুদ্ধিখানা কিন্তু তুই ঠিক আমার মতো পেয়েছিস। আমিও কি কম বড় চাল চেলেছি? ছোট থেকে পদ্মের কানে এমন বিষ ঢেলেছি যে সারা জীবন মা মেয়ের কোনোদিন মিলমিশ হবে না। তুইও নিজের আখের গোছাও বয়, ভবিষ্যৎখানা গুছিয়ে নে। জানবি কেউ না থাকুক, কিছু মনে করিস নে, আমি তোর পাশে থাকবো। সমাজে আমরা স্বামী স্ত্রী বটে, তাদের চোখে আমরা স্বামী স্ত্রী হয়ে থাকবো, কিন্তু তোমাকে আমি কোনোদিনই আমার স্ত্রীর স্থান দিতে পারবো না। উঠুন। কি করছেন? কি ব্যথা লাগবে তো, আস্তে। কি ওষুধ আছে আমাকে
দেখিয়ে দাও, আমি নিজে খেয়ে নেবো সময় মতো। আপনি হাত নাড়াতে পারছেন না, আর এদিকে খলনাড়িতে ওষুধ মারতে পারবেন? না পারার কি আছে, চেষ্টা করলেই পারবো। তেমন কিছু হয়নি আমার। যে কাজখানা করতে পারবেন সেখানা করেই আমাকে উদ্ধার করুন আপনি। নিন, এই দুধটুকু খেয়ে নিন। ওসব আমার লাগবে না। কি লাগবে কি লাগবে না সেটা কি আপনি ঠিক করবেন? কবরেজ মশাই অনুপান দিয়ে গেছেন, নিন খেয়ে নিন। বললাম তো লাগবে না। আশ্চর্য তো, আপনি এমন বিদ্বান বুদ্ধিমান হয়েও ছেলে মানুষে কেন করছেন? খেয়ে নিন। আমার দুধ খেতে ভালো লাগছে না, আর কতবার বলতে হবে? ভালো না লাগলেও আপনাকে খেতে হবে। নিন, খেয়ে নিন দুধটা। কি হলো, খান।